রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি যেমন নিশ্চিত করে জনগণের অধিকার, উন্নয়ন, ন্যায় বিচার, তেমনি এর উপর ভর করেই চলে অনাচার, দুর্নীতি, লুটপাট। এর এপিঠে আলো তো অন্য পিঠে অন্ধকার। রাজনীতির এপিঠ ওপিঠ নিয়ে আইবিটিভি যুক্তরাষ্ট্র স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে আমার সাথে আছেন দুজন সিনিয়র সাংবাদিক। আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং আছেন আনিস আলমগীর। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠোপিঠের আজকের আয়োজনে। আমি আসলে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো একটা আপডেট খবর শুনছি কয়েক সপ্তাহের মধ্যেই ফিরবেন তারেক রহমান। আমরা দেখছি যে মব এবং তৌহিদি জনতার মব, সেই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। জাতীয় পার্টির অফিসে কেন বারবার হামলা হচ্ছে, সবই কি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ কিনা, এবং আর একটি ঘটনাও একটু মাথায় রেখেছি কথা বলার জন্য। আদালতে বিচারকের সামনে সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে। মোটামুটি এই কয়েকটা বিষয় আলোচনায় আনবো এবং আরো যদি প্রাসঙ্গিক বিষয় চলে আসে। আমি আনিস আলমগীর, আপনার কাছ থেকে শুরু করি যে আমরা যে রাজবাড়ির ঘটনাটি দেখলাম কদিন আগে, নুরাল পাগলার কবর থেকে লাশ তুলে সেই লাশকে হেনস্থা, মানে দেহাবশেষে লাঠি দিয়ে আঘাত করতে দেখলাম এবং অসম্মানজনকভাবে সেটি পুড়িয়ে দেওয়া, মানে দেহাবশেষ পুড়িয়ে দেওয়া হলো। এরকম ঘটনা, মানে ইসলাম অবমাননা, ইসলাম বিদ্বেষের ঘটনায় আমরা আগেও দেখেছি হামলা, সহিংসতা শিকার হতে, কিন্তু এরকম ঘটনা নজিরবিহীন ঘটনা একটা। সেই সাথে যদি আরো একটু যোগ করে বলি যে এরকম ঘটনা মাজারে, দরবার শরীফে একের পর এক হামলা হচ্ছে, তৌহিদি জনতার নাম দিয়ে হামলা হচ্ছে, এরকম ঘটনা কেন ঘটছে আনিসামকে? একটাই কারণ, কারণ এই সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে। মবকে নতুন নাম দিয়েছে প্রেসার গ্রুপ। তো মব কি করবে? মব তো আশকারা পাবেই। কিন্তু সরকার তো আবার এবং নিন্দা জানায় এই ঘটনা। নিন্দা জানায়, ওই 32 নম্বরের ঘটনা দিয়েও তো নিন্দা জানিয়েছে, কিন্তু 32 নম্বর আক্রমণ করব, 32 নম্বর ভাঙবো, 32 নম্বরের বুলডোজার আসছে, সরকার কি কিছু করেছে? 2 দিন ধরে তো সরকার সবকিছু দেখেছে। তারপরে যখন ইন্টারন্যাশনালি এটা প্রতিবাদ হলো, তখন একটা ধরি মাছ নাচুই পানি একটা বিবৃতি দিয়েছে। তো 32 নম্বর ভাঙা দিয়ে ডক্টর ইউনূসের সরকার তার মব সংস্কৃতি শুরু করেছে, এবং তিনি তার প্রতিপক্ষের কাছে এবং জনগণের কাছেও মব সন্ত্রাসের জনক হিসাবে উনি ওনার নাম অলরেডি লিখিয়ে ফেলেছেন। এখন গতকালে যে ঘটনাটা ঘটলো, ইয়ে রাজবাড়ির যে রাজবাড়ী, ঘটনাটা আপনি রাজশাহীতেও উদাহরণ আরেকটা দিলেন ঘটনা যে, ঘটেছে। হ্যাঁ, রাজশাহীতে আরেকটা ঘটনা ঘটেছে, একই একই স্টাইল। তো যখন রাজবাড়ির ঘটনাটা ঘটলো, এটা দিয়ে একেবারে পরিপূর্ণতা পেল। এটা যে একটা মব সরকার, এটা যে মবকে আহ, আপনার প্রেসার গ্রুপ নাম দিয়ে, এবং সরকার নিজেই যে মপতন্ত্রের সাথে জড়িত, বা জড়িত বলবো না, উৎসাহ দিচ্ছে, তার প্রমাণ হয়ে গেছে। এবং ডক্টর ইউনূসের ইন্টারন্যাশনাল খেতাব এখন হয়ে গেছে এটা দিয়ে, যে উনি মবের জনক বাংলাদেশে। ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে আজকে বাংলাদেশকে নিয়ে যা উঠতেছে, যে এরকম একটা দেশ যাদের ধর্মীয় সহিষ্ণুতার কি অভাব দেখেন। নিজের নিজের দেশে নিজের আরেকটা নিজ ধর্মেরই আরেকটা লোককে মারে, ওরা তো মারেই, ওরা তো কোপায়, হুম। কিন্তু এটা লাশকেও কোপাচ্ছে। একটা লাশকেও তারা থাকতে দিচ্ছে না, যেটা মুসলমান ধর্মে, যেটা স্ট্রিক্টলি এটা নিষেধ আছে। লাশের অবমাননা ইসলাম ধর্মের সম্পূর্ণ নিষেধ। এখন বলা হচ্ছে যে তারা তো কবর দিতে চেয়েছিল, কবর উঁচু করেছিল, সবগুলো ঠিক আছে, আপনি প্রশাসন দিয়ে ব্যবস্থা নেন। হুম। আজকে আমি আরো আশ্চর্য হলাম আমি নিজে, যে এই সরকারের প্রোপাগান্ডা টিমের যে সদস্যগুলো, তাদেরই তাদের তারা যতদিন এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায় একটা উদাহরণ নিয়ে। আজকে প্রেস সচিব, আমি দেখলাম যে একটা উদাহরণ দিলেন, যে শেখ হাসিনার আমলে এরকম একটা পীর, লুৎফর রহমান, তাকে এবং তার ছেলেকে এবং 4 জন মুরিদকে এরকম গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছিল। এটা কেন এখন ওনাকে বর্ণনা করতে হচ্ছে? কারণ উনি এটা দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, যে পীরদের অনেক পক্ষ বিপক্ষ, অনেক শক্তি আছে, পীরের একটার বিরুদ্ধে একটা লেগে আছে অনেক দিন থেকে। তো আপনারা সেগুলোর তো কোনো সমাধান করেন নাই, কারণ আপনারা ক্ষমতায় আসার পর থেকে কত হাজার, যে আমি জানি না এক্সাক্ট সংখ্যাটা, এটা কয়েক শত হবেই, মাজার ধ্বংস করা হয়েছে।
আপনারা কি কখনো এগুলো নিয়ে কথা বলেছেন? বলেন শুধু আর সহ্য করা হবে না। তো সহ্য করা হবে নাতে এমন অবস্থায় গিয়েছেন যে লাশকে পর্যন্ত সহ্য করছে না, হুম। লাশকে পর্যন্ত মেরে ফেলছে। জি, ইসলামের দৃষ্টিতে তো এটা আপনি বলছেন হারামই আলাইসাল্লাম কি যে বাংলাদেশের ব্যবস্থা নেয়ার যে ইতিহাসে। কথা বলছে সরকার, ব্যবস্থা নেয়ার যে কথা বলছে, এই ঘটনাটিও 32 নম্বরের ঘটনাটা যেন আপনি বলছিলেন যে আগে থেকেই হামলা করা হবে, বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে, এরকম বলা হচ্ছে, এই ঘটনাটিও কিন্তু পূর্ব ঘোষিত বিক্ষোভ ছিল, আগে থেকেই প্রশাসনকেও জানানো ছিল। আমি সেটাই তো বললাম, হ্যাঁ, এরকম ন্যক্কারজনক এবং ঘটনা তারপরের ইসলামের দিকেও আমি একটু ইতিহাসে জানতে চাই আছে আপনার কিনা কাছে। জানি না, বাংলাদেশের ইতিহাসেও তো এই ধরনের ঘটনা ঘটে নাই। হুম। এবং 32 নাম্বার দিয়ে যেটা শুরু হয়েছে, যেটাকে অনেকে উস্কিয়ে দিয়েছে, যেটা নিয়ে অনেকে আত্মতৃপ্তি বোধ করেছে, যারা 32 নাম্বারের ঘটনা দিয়ে আত্মতৃপ্তি বোধ করেছে তারা এখন উপলব্ধি করছে এই মব যে কত ডেঞ্জারাস, এবং এই মব যে ডক্টর ইউনূসের 2 ফোঁটা যদি কোনো অবদান থাকে, সেটাকেও ওনার তো কোনো অবদান এখানে দেখাই যাচ্ছে না, কিন্তু তার সমর্থকরা মনে করে যে হাজার হাজার অবদানে উনি ভরে ফেলছেন। এই অবদানে উনি যদি বিদায় নেওয়ার পর দেখা যাবে যে উনার নিজের কিছু কয়েক কোটি টাকা, এই জনগণের টাকা মওকুফ, নিজের কিছু ব্যবসা বাণিজ্যে ঠিকঠাক করা, নিজের লোকদেরকে চাকরি বাকরি দেওয়া, নিজের লোকদেরকে বিদেশ থেকে এনে এখানে উপদেষ্টা বানানো ছাড়া ওনার আর কোনো অর্জন কেউ পাবে না। কিন্তু যেটুকু অর্জন আছে, যেটা চোখে দেখছে, সেটাও উনি নিজ হাতে ধ্বংস করে দিয়েছেন এই মব সংস্কৃতি দিয়ে। আমি বহুবার বলেছি ওনার ওনার উদ্দেশ্যে, অন্তত 5 বার আমি এই কথা বলেছি, মব, মিলিটারি এবং মোল্লা, এই তিনটা যদি ডক্টর ইউনূস নিয়ন্ত্রণ করতে না পারেন, উনার পক্ষে সম্ভব না এই দেশ চালানো। উনি এই দেশে কথায় কথায় শেখ হাসিনাকে উদাহরণ দেন। শেখ হাসিনাকে হটানোর জন্য আমরা নিজেরাও কথা বলেছি জুলাইতে। উনি শেখ হাসিনা যে স্টাইলে রাষ্ট্র চালাচ্ছিল, বিনা ভোটের রাজত্ব চালাচ্ছিল, এগুলো কোনো সভ্য মানুষ কেউ সমর্থন করতে পারে না। কিন্তু আজকে মানুষ আফসোস করছে যে অন্তত শেখ হাসিনার আমলে তো মানুষ হাঁটতে পারছিল, মানুষ তো জানছিল যে তার প্রতিপক্ষকে, তারা তো এটা এটা তো দেখেছিল যে আমার উপর কি আক্রমণ করবে। বোম খুনের কয়েকটা উদাহরণ, যেটা স্টেট স্টেট রান ফাংশন, সেই কয়টা বাদ দিলে সাধারণ মানুষ তো অন্তত নিঃশ্বাস নিতে পেরেছিল। আজকে তো সেই পরিস্থিতি নাই। আজকে ডক্টর ইউনূসকে যারা সমর্থন করে তারাও তার বিরুদ্ধে বলছে যে এই লোকটা আমাদেরকে এই মকতন্ত্রের দ্বারা আমাদের যত অর্জন সেটা শেষ জি, করে দিয়েছে। আনিস আলমগীর, এখন আপনাকে আরো ধন্যবাদ। হাস্যকর, আপনি আমি খুব একটা লাইনে শক্ত শেষ করে দিচ্ছি। শক্ত বা কড়া আমি কিছু আপনাকে কথা একটা লাইনে বলেছেন। শেষ করে দিচ্ছি, একটা লাইনে শেষ করে দিচ্ছি। শেষ করেন। সবচেয়ে হাস্যকর যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই মপতন্ত্রের জনক, যেগুলো আপনার শহর প্যারিস এবং অন্যান্য শহরে বসে বসে এই নির্দেশনা দিত, এই মবের জনকগুলো আবার এখন বলতেছে যে মবের জন্যই নাকি ডক্টর ইউনূসের ব্যর্থতা হয়ে গেছে। ডক্টর ইউনূস তার অর্জন, উনি একটা ব্যর্থ সরকার, ওই ব্যর্থতা যে মবের কারণে হয়েছে সেটাও ওরা দেখতেছে। এর থেকে মানে হাস্যকর আর কোনো স্টেটমেন্ট আমি আর দেখি না। জি, আনিস আলমগীর, আপনাকে ধন্যবাদ। খুব বেশ কড়া সমালোচনা আপনি করলেন। এবং এই রকম কড়া সমালোচনা করার জন্য কি কোনো রকম পরিণতির আশঙ্কা করেন কিনা, আমি পরবর্তীতে আসি এই প্রসঙ্গটা, কারণ এই প্রসঙ্গটাও একটা আলোচনার বিষয়। আমি মোস্তফা আপনার কাছ থেকেও এই প্রসঙ্গটা শুনতে চাইবই। আনিস আলমগীর যেভাবে মন্তব্য করছিলেন সেই প্রেক্ষিতেও যদি বলতে চান, এবং আমি যে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গটা বলছিলাম, যে আগে থেকে ঘোষণা দেওয়া হলো, প্রশাসনকে জানানো হয়েছিল একটা, সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয় না, এবং তারপর এই ঘটনার পর এই ঘটনার ভিডিও চিত্র আমরা সবাই দেখলাম, কিন্তু মামলা করা হলো, পুলিশ বাদী হয়ে মামলা করেছে, ভিকটিমের পরিবারের কেউ মামলা করে নাই। 3 থেকে 3,500 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা কারো নাম উল্লেখ করা নেই, এতজন অজ্ঞাত আসামি। এটা আসলে কেমন বার্তা দেয়? ব্যবস্থা নেওয়ার বার্তা দেয়? এটা মানে একটা মেসিভ ঘটনা, তো মেসিভ ঘটনায় আর কয়জনের নাম এ করবে আর কয়জনকে বাদ দেবে, এই জন্য গণহারে একটা নাম দিল। এটা না, অন্তত এটা নিয়ে যাদেরকে কতদিন দেখা চলবে? যাচ্ছে তাদের নাম উল্লেখ করে বাকিদের তো অজ্ঞাত করা যেত, তাই নয় কি? হ্যাঁ, সেটা যেত। এটা তো ভিডিও তো সবার হাতে হাতে এখন, সেগুলো খুব পরিষ্কার না। আর এটা নিয়ে এই ধরনের মামলা নিয়ে আসলে এগোনো খুব কঠিন, কারণ যখন নাকি ব্যাপক সংখ্যক মানুষের অংশগ্রহণ হয়ে যায়, তখন সেই মামলা গুলো পরিচালনা করা লোকাল প্রশাসন, পুলিশ, তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। যেহেতু এটা কোনো একটা ছোট একটা গ্রুপের কোনো হত্যাকাণ্ড না, এটা অনেক অংশগ্রহণ ছিল, যেটাকে বলা হচ্ছে এই যে মবের বিরুদ্ধে এই পর্যন্ত যতগুলো হয়েছে, আসলে কার্যকর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। কারণ অনেক পার্টিসিপেশন থাকলে এটা হয় না। এটা শুধু এই আমল না, সব আমলেই হয়েছে। আমার কাছে যেটা মনে হচ্ছে কি, দেখেন, আমরা এখানে ডক্টর ইউনূস বা প্রশাসন, আমরা ফেলিউরটা বলতে পারি, কিন্তু
একটা বোঝা দরকার যে এই সরকারের পক্ষে কতটুকু করা সম্ভব। কারণ এই সরকার হলো নন পলিটিক্যাল সরকার, তার কোনো আসলে কোনো দল নেই। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে হ্যান্ডেল করতে পারে সেইভাবে ইউনূস সাহেবের পক্ষে সম্ভব হয়নি। কারণ সবচেয়ে বড় এখানে আমি যেটা মনে করি যে লোকাল যে রাজনীতি, ওখানে দরকার ছিল বিএনপি জামাত সহ, যদি সত্যিকার অর্থে মনে করে তারা যে না এই ঘটনাটা হওয়া উচিত না, তাহলে তাদেরকে এই দায়িত্বটা নেওয়া দরকার ছিল। পুলিশ প্রশাসন তো পরে, তারা আইন শৃঙ্খলা বাহিনীর একটা সুনির্দিষ্ট সংখ্যা আছে, তো তারা ওই সংখ্যাটা দিয়ে সম্ভব না। যেহেতু মানুষের একটা পার্টিসিপেশন হয়ে গেছে, ওই মানুষের মধ্যে বিএনপি আছে, জামাত আছে, অন্যান্য, কিন্তু ওই যে সবচেয়ে বড় যেটা আনিস আলমগীর যেটা বলছে, একটা বড় ঘাটতি হয়ে গেছে এখানে। ঘাটতিটা হচ্ছে আওয়ামী লীগের ঘাটতি। এই আওয়ামী লীগ যদি আজকে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করতো, তাহলে আজকে এই মব, এই উগ্রতা ঠেকানোর ক্ষেত্রে সবচেয়ে নেতৃত্ব দিতে পারতো আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ তো নিজেই এমন একটা শক্তিতে রূপান্তর হয়েছে, এটা হচ্ছে এক ধরনের উগ্র শক্তি, আর ওইটা হয়ে গেছে একটা ফ্যাসিস্ট শক্তি। যার ফলে এখন ফ্যাসিস্ট শক্তি চলে গেছে, কিন্তু উগ্র শক্তি এসে আমাদের গাড়ির উপর বসবাস করতেছে। এখন তাদেরকে প্রতিরোধ করার ক্ষেত্রে নীতিগত অবস্থানের দিক দিয়ে এখন কেবলমাত্র আমরা হাতে এটি দেখি। কেন আওয়ামী লীগই কি একমাত্র উগ্র শক্তিকে মোকাবেলা করতে পারে? একমাত্র না, একমাত্র না, একাধিক মাত্র, একাধিক মাত্র। আমি বলছি অন্যতম একটা ভূমিকা ছিল তার অতীতের, মানে 15 বছর আগের ভূমিকাটা যদি আমরা স্মরণ করি, তার একটা লিবারেল ডেমোক্রেসি তো একটা রাজনীতি আছে যেখানে তারা এই উগ্রতাকে প্রশ্রয় দেবে না। বিএনপিও কাছাকাছি আছে, এবং আজকে রুহুল কবির রিজভী কিন্তু বলছেন যে রাসূল এটা সমর্থন করে না, এই ধরনের মানে মরদেহ পোড়ানো এটা সমর্থন করে না, প্রতিবাদ করেছে। কিন্তু আরো বড় প্রতিবাদটা করতে পারতো আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ অন্য একটা রাজনীতি চর্চা করতে করতে সেই শক্তিটা সে এখন একেবারে অ্যাবসেন্ট। আজকে চিন্তা করেন, লোকালি ওই রাজবাড়ী গোয়ালন্দ এলাকায় যদি বিএনপি আওয়ামী লীগ অ্যাক্টিভ থাকতো, তাহলে কিন্তু আজকে এই ঘটনাটা হয়তো নিয়ন্ত্রণ করা যেত। সব ক্ষেত্রে মানে তারা পারবে এই রাজনৈতিক শক্তি তাও না, তারাও অনেক ক্ষেত্রে অসহায় হয়ে পড়ে, তারপরে একটা ভরসা করতে একটা পারতো। ভরসা জায়গা ছিল। এখন কিন্তু আপনি কার উপর মুস্তাফিজ, ভরসা আপনি কি করবেন? এটি লক্ষ্য আপনি দেখেন করেছেন এনসিপির যে বিবৃতি, সেখানে তারা বলছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামের স্থানীয় নেতা এবং স্থানীয় আলেম সমাজের সমন্বয়ে উক্ত ইমান আকিদা রক্ষা কমিটি গঠিত হয়েছে। মানে যারা হামলা করছে আর কি নুরাল পাগলার মাজারে, তারা হচ্ছে সেই রক্ষা ইমান আকিদা রক্ষা কমিটি হচ্ছে স্থানীয় বিএনপি এবং জামাতের লোক, মানে তারাই আসলে হামলা করছে। মানে আমি তো বললাম তো যে লোকাল পর্যায়ে যেই মানে রাজনীতির কর্মীদের যে চিন্তা চেতনা, তাদের যে দর্শনটা ওইরকমই, হয়তো কেন্দ্রীয় ভাবে আওয়ামী লীগ মানে বিএনপি সেটা বিরোধিতা করছে, কিন্তু লোকাল রাজনীতিটা তো ওই ধর্মান্ধতার মধ্যেই আছে। সেখান থেকে তো এটা সম্ভব হয়নি। ফলে আজকে এই যে গণতান্ত্রিক রাজনীতির যে কত বড় অভাব, তার শক্তি গুলো না থাকার কারণে আজকে এই মব গুলো, এই উগ্রবাদিতা আমরা নানা জায়গায় দেখছি। ওই যে কয়েকদিন আগে দেখলাম দিনাজপুরে, দেখলাম আনন্দ রিসোর্টে হামলা, সেখানে দরগা শরীফ পড়া ছিল। এবং ওই দিন কিন্তু গতকালকে শুধু রাজবাড়িতে না, রাজশাহীতেও কিন্তু একটা মাজার ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। কিন্তু তো এইগুলি ঘটছে, এবং আরো আনিস আলমগীরের তথ্য অনুযায়ী, এবং আমিও নিজেও জানি, প্রচুর মাজার এবং দরগা শরীফ এইভাবে একের পর এক হামলা হয়েছে। কিন্তু লোকাল পর্যায়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যদি মানে থাকতো আজকে, তাহলে এটা প্রতিরোধ করতে পারতো। কিন্তু ওই যে বললাম যে আপনি গণতান্ত্রিক শক্তি যখন ফ্যাসিস্ট শক্তি হয়, ওইটা যখন চলে যায়, তখন ওই ধর্মীয় উগ্র শক্তি তখন উগ্রবাদ জায়গা পায়। এবং আপনি মুস্তাফিজ আরো একটা কথা বলছিলেন, ভোগ করছি। কিন্তু এটা অনেক আগে থেকেই বলা হচ্ছিল যে এই যে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চাটা বাদ দিল মানে আওয়ামী লীগ, তার ফলে কিন্তু অভ্যুদয় ঘটবে কিন্তু এই উগ্রবাদী শক্তি। আজকে সেই উগ্রবাদী শক্তির সামনে আমরা পড়লাম। আর একটু ছোট্ট করে আপনি বলছিলেন যে এই সরকারের সক্ষমতার জায়গাটাই বা কতটুকু, সরকারের আসলে কোনো রাজনৈতিক ফোর্স নাই। আসলে কি সরকারের সক্ষমতার অভাব, নাকি আনিস আলমগীর যেটি বলছিলেন যে এই সরকার তাদেরকে প্রশ্রয় দিচ্ছে এবং সরকারের মানে তিনি মব সরকার বলছেন, আসলে ব্যাপারটা কি সরকারের শুধুই সক্ষমতা বা লিমিটেশন যাকে আমরা বলি সেটি, নাকি আমি শক্তভাবে বলতে চাই না, আমি এত শক্তভাবে বলতে চাই না। ডক্টর ইউনূস কি চাইলেও কি পারবে? পারবে না। চান কিনা প্রশ্ন।
না, চান, অবশ্যই চান। আচ্ছা। কারণ আমি মনে করি ডক্টর ইউনূস একটা তার আন্তর্জাতিক একটা ইমেজ আছে। সেই ইমেজটা কিন্তু ওই মিজানুর রহমান আজহারির না, মানে মধ্যপ্রাচ্য ভিত্তিক না, ইউরোপ আমেরিকা ভিত্তিক পশ্চিমা দেশগুলো। তো সেই দেশগুলোর একটা আন্তর্জাতিক নীতি, আহ, তার একটা সংস্কৃতি আছে। ডক্টর ইউনূস কিন্তু ওই সংস্কৃতি কে রিপ্রেজেন্ট করেন, কিন্তু ওই যে তিনি পারছেন না। এখন না আমি পারলাম না বলে তার মানে আমি এইটা করছি, বিষয়টা তো তা না। আমি চাচ্ছি না কিন্তু হয়ে যাচ্ছে। ওই যে মানে রাজনৈতিক সরকার না থাকলে যা হয়, এই জন্য আমি অনেকবার বলেছি যে এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার, তাদের একটা 2 মাস 3 মাসের বেশি থাকা উচিত না। আপনি লম্বা সময় থাকবেন, আপনি আপনার স্পষ্ট। ক্ষমতা, আপনার নিয়ন্ত্রণটা আপনি লুজ করবেন। অনেক সেইটা ধন্যবাদ, ঘটছে। অনেক ধন্যবাদ জনাব মোস্তাফিরোজ। ওই আমি আরো একটি মবের দিকে যাব। জাতীয় পার্টির অফিসেও বারবার হামলা হচ্ছে, এরকম মানে ঘটনা যে ঘটে আসলো তারপরেও হামলা হয়েই যাচ্ছে। আমি সেটা নিয়ে একটু আসবো, তবে আনিস আলমগীর ছোট্ট করে ওই জায়গায় মোস্তাফিরোজ যেটি বলছেন যে তার সক্ষমতার ঘাটতি, ডক্টর ইউনূস সরকার চাইলেও আসলে পারবেন না, কারণ তার সেই ঘাটতি আসলে তিনি দেখাচ্ছেন। এই প্রসঙ্গে একটু একদম ছোট্ট করে 1-2 লাইনে যদি মন্তব্য করেন। না, মোস্তাফিরুজ যেটা বলছেন সেটার সাথে আমি একমত না। কারণ উনি চাইলে পারেন। যেমন উনি বলছেন যে মামলা কার বিরুদ্ধে দেবে, মানে এতগুলো লোক আছে, কিভাবে হয়। তো যারা কমিটি করেছিল তাদেরকে দেন, যারা মারছে তাদেরকে দেন। আপনি 5 জন তো দিতে পারেন, 10 জন তো দিতে পারেন, কমিটি তো আছে আপনার হাতে। কমিটি কি পুলিশের হাতে নাই? ওই এনসিপি যদি দাবি করে থাকে, যথার্থ দাবি করেছে এটা, জামাত এবং ইয়ের আহ, জাতীয়তাবাদী দলের লোকেরা আছে, বা ওদের এনসিপিরও যদি কেউ থেকে থাকে, ধরেন তাদেরকে। কমিটিতে যারা আছে তাদেরকে কে এই ক্ষমতা দিয়েছে যে মরা লাশ তুলে তাকে পুড়িয়ে দেওয়ার? যেটা জঘন্যতম কাজ, যেটা পৃথিবীর বুকে বাংলাদেশকে মাটিতে মিশিয়ে দিয়েছে। ধর্ম, শুধু বাংলাদেশকে না, ধর্মকে মাটিতে মিশিয়ে দিয়েছে। এমন একটা জঘন্য কাজ বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই। তো এরকম ঘটনা যখন জন্ম হচ্ছে এই সরকারের আমলে, সেই সরকারের তৎপরতা যদি হয়ে থাকে যে আহ, বেনামি বেনামি এটা মামলা, তাহলে তো বোঝাই যায় সরকারের এখানে ইন্ধন আছে। কিন্তু ইন্ধন না, ধরলে আমি যদি বলবো আবার শব্দটা, থানায় হামলা হয়, সরকারের মানে থানায়ও তো হামলার ঘটনা অবহেলা ঘটে। আছে। হ্যাঁ, মানে যেভাবে হাজার হাজার মানুষের একটা মব দেখা যাচ্ছে, ধরলে যদি আবার থানায় হামলা হয় সেই আশঙ্কাও তো একটা মানে অভিজ্ঞতা আছে। তো তার মানে হচ্ছে যে আপনি যদি থানায় হামলা হয়, আপনি ধরলেই হয়, আপনি আসেন কেন রে ভাই? আপনি যান না, আপনি চলে যান না, জাতিকে একটু উদ্ধার করে চলে যান। আপনি যখন এটা করতে পারেন না, আপনি কথা বলে সাংবাদিক ধরেন, সাংবাদিকদেরকে ইয়ে বানাইতে পারেন, টেরোরিস্ট বানাতে পারেন। আপনি যারা টেরোরিস্ট যেগুলো দেখতেছেন সেগুলোকে আপনি চোখে দেখেন না, তাহলে তার কিছু না। আপনি নিজে বলতেছেন, কথা বলতেছেন কিভাবে? কথা এভাবে বলতেছি, যে কথা বলার স্বাধীনতা কোথায় গেছে তো আপনি দেখছেন। যে পান্নাকে যেভাবে ধরে নিয়ে গেল, বা ওইখানে যে আরো লতিফ সিদ্দিকীকে যেভাবে ধরে নিয়ে গেল, কার্জনকে যেভাবে ধরে নিয়ে গেল, এটা কি কোনো সভ্য সমাজের মধ্যে পড়ে? আপনি একটা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গেছেন, আপনি বক্তৃতা দিবেন, তুমি আয়োজকদের ধরো রে ভাই, আয়োজকরা কি করছে না করছে তাদের সম্পর্কে তথ্য নাও। আমি একজন অতিথি, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে ওরা, আমাকে তুমি নিয়ে যাচ্ছ তুলে, এবং আমাকে প্রটেকশনের নামে সন্ত্রাসের মামলা দিয়ে দিচ্ছ। এটা তো হইতে পারে না। এটা তো বাক স্বাধীনতা না। এটা এটা আরো আরো মজার ব্যাপার হচ্ছে, যারা এগুলো করছে তাদের তুমি কিছুই করছো না, এবং আমার পক্ষে যে উকিল দাঁড়াচ্ছে, আমার পক্ষে যে সাংবাদিকরা কভার করতে যাচ্ছে, তাদেরকেও আদালতে পিটাচ্ছ। এই যেই আদালত তোমাকে সসম্মানে এন্ট্রি দিছিল তোমার মামলা পরিচালনা করার জন্য। তো তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে যে প্রতিহিংসা, প্রতিহিংসা এবং মব রাজত্ব। এটা বাড়তি আর কিছু হচ্ছে না। আমরা যে স্বপ্ন নিয়ে 24-এর গণ অভ্যুত্থান দেখেছিলাম, যে যে অভ্যুত্থান নিয়ে আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল, সেটাকে তো বৃথা করে দিয়েছে ডক্টর ইউনূস, আর কেউ না। জি, এই যে সাংবাদিককে আদালতে পেঠাচ্ছে সেটা নিয়ে আসবো, কিন্তু আপনি বলছিলেন সেই ঘটনাটি মানে এত ঘটনা ঘটছে আলোচনার বাইরে চলে যায় একটু কয়েকদিন পুরনো হয়ে গেলে। এই হুম, সাংবাদিক, আইনের শিক্ষক, সাবেক মন্ত্রী, তাদেরকে যেভাবে ধরে নিয়ে যাওয়া হলো সন্ত্রাস বিরোধী হুম, আইনে, আপনারই একটা বক্তব্য শুনছিলাম যে আপনিও সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আনিস আলমগীর, আপনি সেখানে যান নাই, কেন যান নাই? হুম। আমি যাই নাই। আমার একটা প্রিন্সিপাল আছে। আমার প্রিন্সিপালটা হচ্ছে যে, প্রথমত আমি কোনো রাজনৈতিক দল কিংবা অ্যাক্টিভিস্টদের কোনো অনুষ্ঠানে যাই না। আমি সাধারণত সাংবাদিকদের অনুষ্ঠানে যাই। সেখানে যদি ডিআরইউ নিজস্ব কোনো সংবাদপত্র বিষয়ে কোনো অনুষ্ঠান হতো, সেখানে যদি সেখানেও যদি তারাও যদি স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি ডিআরইউ আয়োজন করতো, তাহলে সেখানে আমি যেতাম। প্রেস ক্লাব যদি আয়োজন করতো, আমাকে দাওয়াত দিলে যেতাম। আমি শুধু বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করতে আগ্রহী না,
কোনো অ্যাক্টিভিস্ট যারা অ্যাক্টিভিজম যারা জড়িত, এই ধরনের সংগঠনে আমি জড়িত এটি থাকতে আসলে কি আগ্রহী না। রাজনৈতিক দলের নাকি অ্যাক্টিভিজমের সাথে জড়িত যারা মানে এই এটা মঞ্চে অ্যাক্টিভিজম, থাকে? এটা ইটস ওয়ান টাইপ অফ অ্যাক্টিভিজম। তারা স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে চায়, আমি তার সাথে একমত। কিন্তু আমি আমার যে এরিনা, আমার এরিনা কথা বলা, আমার এরিনা সংবাদপত্র, আমার এরিনা টেলিভিশন মিডিয়া, আমার এরিনা ওই জায়গায় বক্তৃতা দেওয়া না। এইটাও যদি আমাকে বিশেষভাবে অনুরোধ করা ছিল যেতাম, আমি যদি যেতাম তাহলে আমি যদি দেখতাম সেখানে সর্বদলীয় লোকজন গেছে, সেখানে মুক্তিযুদ্ধের সপক্ষে তো আরো আছে, মুক্তিযুদ্ধের সপক্ষে তো শুধু একদলীয় লোকরা নাই, বিএনপি এবং অন্য অন্য ধারার সাংবাদিকরাও আছে সেখানে। তাহলে আমি এটাকে বলতাম যাচ্ছে ঠিক আছে যেতে পারে, কিন্তু এটা এটা তার মানে এই নয় যে আপনি আবার তাহলে এটা কি কোনো বিশেষ রাজনৈতিক ধারার সাংবাদিকরা গেছেন এখানে? এখানে এখানে যে যারা গিয়েছে তারাও স্বাধীনতার পক্ষে শক্তি গিয়েছে। আমরা মূল মূল দাগে যেটাকে ভাগ করি যে স্বাধীনতার পক্ষ শক্তি এবং বিপক্ষ শক্তি। তো বিপক্ষ শক্তি তো যে বিপক্ষ শক্তি বা সফট মানে কথা বলে যে মুক্তিযুদ্ধ নিয়ে বা বঙ্গবন্ধুকে ঘৃণা করি, মুক্তিযুদ্ধকে লাভ করি, এই জাতীয় লোক যারা আছে তারা যায় নাই। যারা গিয়েছে তারা বঙ্গবন্ধুকে লাভ করে, মুক্তিযুদ্ধকেও লাভ করে, সেই ধরনের লোকরা গিয়েছে। এখন আমি যাই নাই তাই বলে এই সংগঠনটা খারাপ, এই সংগঠন বাজে কাজে অ্যাক্টিভিটিজ আছে, সেটা তো আমি কখনো বিশ্বাস করব না। আমি যে দেখেছি যে যারা এখানে গিয়েছে তাদের মধ্যে অনেকে স্বচ্ছ লোক আছে, অনেকে মুক্ত বাক স্বাধীনতার কথা বলে, স্বাধীনতার পক্ষের লোক, এবং তারা সেখানে গিয়েছে, যাওয়া তো কোনো অপরাধ না। যাওয়া তারা 100 ভাগ, আমি যেতে পারি নাই আমার নিজের অক্ষমতা, কিন্তু যারা গিয়েছে তারা তো 100 ভাগ তার মত প্রকাশের স্বাধীনতায় গিয়েছে, তারা 100 ভাগ তার অ্যাক্টিভিটিসে গিয়েছে। তাদেরকে তো আপনি হেফাজতের নামে তুলে নিয়ে যেতে পারেন না। আপনি তাদেরকে যদি মনে করেন যে এরা ছিল, টেরোরিস্ট অ্যাক্টিভিটিতে জড়িত ছিল, তাহলে দেখাইতেন, আগে তুলে নিতেন। আপনি তো উল্টা, যারা টেরোরিস্ট ছিল, যারা আপনি চোখে দেখতেছেন, যারা মত সন্ত্রাসী, যারা ত্যাগ সন্ত্রাসী, আপনি তাদেরকে কিছু বলেন নাই, জি তাদের রাজনৈতিক পরিচয় আপনি জি জানেন। আহ, স্পষ্ট আপনার অবস্থান। এই যে এখানে আমি আসলে আরেকটু অন্য দিক থেকে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু এই প্রসঙ্গটা এসেই গেল, এটা নিয়ে কথা বলে শেষ করি। মোস্তফা ফিরোজ, যে যারা টেরোরিস্ট অ্যাক্টিভিস্টে জড়িত তাদের বিরুদ্ধে না, বরং যারা আসলে কথা বলতে গিয়েছিল বা যারা হামলার শিকার, মবের শিকার হলো, তাদেরকে নিয়ে যাওয়া হলো। এবং ঘটনার পরে আমরা যা দেখলাম, তাদের জামিনও হচ্ছে না আদালতে। একটু আমার আরেকটা অনুষ্ঠানে মাসুদ কামাল সেদিন বলছিলেন, সাংবাদিক মাসুদ কামাল, যে তিনি এজাহারটি পড়েছেন, যদি আমি নিজে পড়িনি। সেখানে বলা হচ্ছে যে লতিফ সিদ্দিকী কি কি বলেছেন, অথচ লতিফ সিদ্দিকী তখন মাইকও হাতে নেন নাই কথা বলবার জন্য, কিন্তু এজাহারে তার মনের কথা অন্তর্জামী পুলিশ লিখে ফেলেছে যে তিনি কি কি বলছেন। এরকম ঘটনায় তাকে ধরে নিয়ে যাওয়া হলো। এর কোনো জবাবদিহিতা চাইবার কোনো জায়গা নাই। আদালতে গিয়েও মানে জামিন নামঞ্জুর হয়ে যাচ্ছে, এবং সাংবাদিককে প্রহার করা হচ্ছে একদম আদালতে, বিচারকের সামনে। এগুলো কিভাবে ঘটে যেতে পারছে মোস্তফা ফিরোজ? এগুলি ঘটছে বলেই তো আজকে ওই রাজবাড়িতে এই ঘটনা ঘটছে। কারণ যখন দেখে যে অন্যায় পার পেয়ে যায়, তখন আরো অনেক অন্যায় সংঘটিত হয়। ছোট ছোট অন্যায় গুলিকে আমি যখনই দমন না করব, তখন বড় অন্যায় ঘটতে থাকবে। সেই ঘটতে ঘটতে আজকে আমরা রাজবাড়ির একটা ভয়াল চিত্র দেখলাম। এখানে তো যেই ঘটনাটা ঘটছে, মানে এটা মানে খুবই ন্যাক্কারজনক অন্যায়। এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। এবং মামলার সময় আমি দেখছিলাম যে বলছে যে এদের মোটিভ, এদের কথাবার্তা, এদের অতীত ব্যাকগ্রাউন্ড নাকি রাষ্ট্র বিরোধী এবং এটা নীতি বিরোধী, কি সব মানে আজব আজব কথাবার্তা বললো। মানে একটা আলোচনা সভা শুরু হওয়ার আগেই সিদ্ধান্ত উপনীত হয়ে গেল যে তারা হলো রাষ্ট্র বিরোধী, সুতরাং সন্ত্রাস বিরোধী এতে তারা তো মামলা আগেই দিয়ে দিল। যদি রাষ্ট্রবিরোধী জানা যায়, তাহলে তাদের অনুমতি দিল কেন? ডিএমপির তো অনুমতি ছিল। অনুমতি ছিল, সেটাই বলছি যে এটার কোনো ব্যাখ্যা নেই, এটার কোনো বিশ্লেষণ নেই। এবং আমি বঙ্গবন্ধুর পক্ষে বলি বিপক্ষে বলি, এটা তো তাহলে তো মানে আগে কি হতো? আগে তো এই কাজগুলোই হতো। তাহলে পার্থক্যটা কোথায়? তারা একটা কথা বলতে পারবে না, তারা তো একটা রাজনৈতিক দলের ব্যানারে কি আসছে? আসছে নাই। বলছে যে এটা বয়ান তৈরি করার চেষ্টা করতেছে। তা আমি আগের থেকেই বয়ান তৈরি করা, তাহলে আমি এখন যে কথা বলতেছি আমি বয়ান তৈরি করার চেষ্টা করতেছি, তাহলে আমার গলা টিপে ধরো। আর বয়ান এগুলো তৈরি কোনো করার চেষ্টা কথা করলে না, সমস্যা কি? এগুলো হলো এক ধরনের আর একটা ফ্যাসিজম। একটা ফ্যাসিজমের বিদায় নেওয়ার পরে ভিন্ন দর্শনের একটা
ফ্যাসিজম প্রতিষ্ঠা করার নানা রকম উপকরণগুলো কিন্তু সংগঠিত হচ্ছে। যেমন দেখেন, আপনি শাহবাগে প্রতিবাদ কর্মসূচি করলেন, তারপরে সন্ধ্যার সময় যে জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হলো, এটা কোন ধরনের? তাহলে প্রতিবাদের রাজনৈতিক প্রতিবাদটা হবে, আবার আমি নিজে হাতে সেটা বিচার করে আমি আগুন ধরায় দেবো? এটা হয় কোনোদিন? এই ঘটনাগুলি তো ওই যে সবগুলো ওভারলুক করা হচ্ছে, সবগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। নূরের ব্যাপারে যতটা সিরিয়াস, জাতীয় পার্টির এখানে বারবার কারা আগুন দিচ্ছে সেইগুলিকে সিসি ক্যামেরা ফুটেজে মানে ধরা যাচ্ছে না? আমরা চোর ডাকাত ধরতে পারতেছি ওই ফুটেজ গুলি বিশ্লেষণ করে। এখানে আমরা করতে পারতেছি না। রাশেদ গণ অধিকার পরিষদে সে তো বলতেছে যে এটা গণ অধিকার পরিষদ করেনি, ব্লেম দেওয়া হচ্ছে। তাহলে তো আরো ভালো হইলো, তাহলে তো ওই যারা আগুন দিল তাদেরকে ধরা হচ্ছে না কেন? আজকে গতকালে একটা রাত তো চলে গেল, গতকাল রাতের থেকে আজকে পর্যন্ত কয়জনকে এই ঘটনায় ধরা হলো? একজনকেও না। এখন পর্যন্ত আমরা কোনো দেখি নাই, কোনো তালিকা দেখি নাই। কিন্তু ওই ঝটিকা মিছিল করতেছে, মানে এক ধরনের গেরিলা কায়দায় তেজগা আওয়ামী লীগ বা ধানমন্ডিতে, তখন সাথে সাথে সেই সাবেক এমপি সহ সেগুলি ধরা পড়তেছে। আর এখানে পুলিশের সামনে প্রকাশ্যে আগুন দিচ্ছে, সেগুলি ধরা পড়ছে না বা ধরছে না। এইগুলো মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের ঘরে আসলে আগুন দিচ্ছে, এগুলি বুঝতেছে না যে দিন শেষে তিনি যে পশ্চিমা সংস্কৃতি জগৎকে রিপ্রেজেন্ট করেন, আফটার ওনার দায়িত্ব শেষ অথবা দায়িত্বের মধ্যে যখন কি উনি বাইরে প্রেসকে ফেস করবেন, তখন এই প্রশ্নগুলো কিভাবে তীর হয়ে তার ওখানে মানে বিদ্ধ করবে? উনি তো লোকাল প্রেসকে মোকাবেলা করেন না, পরে দেখা যাবে যে ইন্টারন্যাশনাল প্রেসকে উনি মোকাবেলা করতে পারতেছেন না। এই সমস্ত গুলি যখন একটা একটা করে যখন তীর ছোড়া হবে তার দিকে, এইটা অত্যন্ত অন্যায়। আমি বারবার বলি তো, এই যে ইন্টারিম গভর্নমেন্টের এই যে লম্বা সময় থাকলে যে পরিস্থিতিটা হয়, সেই পরিস্থিতিতে হাবুডুবু খাচ্ছে। কারণ তাকে সাপোর্ট করবে কে? সেই গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিটা কোথায়? আমি কোন রকমে তার মধ্যে মানে বিএনপির মধ্যে পাই, আর অন্য দলগুলি আছে সেগুলি তাদের শক্তি কম। কিন্তু সবচেয়ে যেগুলি শক্তি তহিদি জনতার নামদারি, সেই রাজনৈতিক শক্তিগুলো তারা দাপায় বেড়াচ্ছে এবং তারা এখন মানে শক্তি দেখাচ্ছে। সেই শক্তির কাছে, সেই দাপটের কাছে ইউনূস সরকার অসহায় হয়ে পড়ছে, কারণ তার কোনো উইং নেই, সে কোনো সাপোর্ট পাচ্ছে না। কারণ সাপোর্ট পাবে কি করে? এরা সাপোর্ট পাচ্ছে কোথা থেকে? আমি একটু এটাও শুনতে চাই। এই যে বারবার জাতীয় পার্টির অফিসে হামলা, আগুন দেওয়া বা ভাঙচুর করা, এরা আসলে সাপোর্ট পাচ্ছে কোথেকে, প্রশ্রয় পাচ্ছে কোথা থেকে? কারণ একবার তো দেখা গেল, মানে এর আগে দু একটা ঘটনা দেখা গেছে। এর আগেও জাতীয় পার্টির অফিসের সামনে যখন গণ অধিকার পরিষদ গেছে, নুরুল হক নূরদের বিরুদ্ধে মামলা হয়েছে, রংপুরের ঘটনা ঘটেছে, জাতীয় পার্টির অফিসে হামলার বিরুদ্ধে করাতে নুরুল হক নূরকে যেভাবে পেটানো হলো আপনি বলছিলেন, এই ঘটনাগুলো তারপরেও আসলে যে বারবার যাচ্ছে, এরা সাপোর্ট পাচ্ছে কোথেকে? এরা যারা করছে এরা হচ্ছে ভাড়াটে, এদের পিছনে রাজনৈতিক শক্তি আছে। কারণ কারা সেই রাজনৈতিক তারা শক্তি? মনে করছে জাতীয় পার্টি যদি নিঃশেষ হয়ে যায়, তাহলে বিএনপির বাইরে অন্য রাজনৈতিক শক্তিগুলির জন্য সুবিধা হবে, তখন তারা ডমিনেট করতে পারবে। আর জাতীয় পার্টি যদি নির্বাচন করতে পারে, তাহলে হুট করে দেখা যাবে যে এটা একটা বিরোধী দল হিসেবে মানুষ মানে গণ্য করতে পারে আওয়ামী লীগের অ্যাবসেন্সে। ফলে জাতীয় পার্টি একটা শক্তিশালী হয়ে যেতে পারে। এবং আজকে দেখেন, মোস্তাফিজুর রহমান মুস্তফা আজকে কিন্তু একটা আওয়াজ দিয়েছে, সে বলছে যে আওয়ামী লীগের মধ্যে যারা সৎ, যারা মানে করাপ্ট না, তাদেরকে আমরা নমিনেশন দেবো। এই কথাটা কেন বললো? বললো এই কারণে যে আওয়ামী লীগ এলাকায় এলাকায় বহু মানুষ চেনে যে আওয়ামী লীগ কে করে আর না করে। তো তারা যদি দাঁড়ায় যায়, তখন তারা নির্বাচিত হইতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। এইরকম যদি অনেকগুলো আসন যুক্ত হয়ে যায় এবং দিন যত যাবে সরকারের তো ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, মানুষ ক্ষুব্ধ হচ্ছে, মানুষ মনে করতেছে দেখি এদেরকেও সাইজ করি, তো তখন কি হবে? তখন ওই বিএনপির বাইরে যে ভোটগুলি পড়বে, সেই ভোটের বলে জাতীয় পার্টি একটা বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে। এই হিসাব নিকাশ তো করছে তারা। তো সেই হিসাব নিকাশে যদি জাতীয় পার্টিকে বিলীন করে দেওয়া যায়, তাহলে কি হবে? তখন আর বিকল্প থাকে না মানুষের সামনে, হয় বিএনপি নাই জামাত, তোমার এই দুইটার বাইরে আর তোমার বেছে নেওয়ার আর কোনো অপশন থাকবে না। তো এই অপশন গুলোকে ধ্বংস করার চেষ্টা। এই কারণেই এই হঠাৎ করে জাতীয় পার্টি ইস্যুটা, নতুবা প্রথমে আমারও মনে হচ্ছিল না কি রে ভাই, জাতীয় পার্টি তো ভাগ হয়ে গেল, এই এরকম টুকরো টুকরো, এটা কবরের দিকে যেখানে যাত্রা শুরু করলো
সেইটাকে হঠাৎ করে ইস্যু করলো কেন? ইস্যু করলো কেন ওই রাজনৈতিক হিসাব নিকাশে। এখন মনে হচ্ছে জাতীয় পার্টি কিছুই না, কিন্তু নির্বাচনের আগে আগে দিন যত যাবে তত বেশি জাতীয় পার্টি কিন্তু স্ট্রং হয়ে যাবে, কারণ সে একটা নেপথ্যের সাপোর্ট পাবে আওয়ামী লীগ সমর্থকদের কাছ থেকে, যেহেতু আওয়ামী লীগের নির্বাচন করার সম্ভাবনা অনেক কম। আমি যদি মানে এটাতে বিশ্বাস করি না, আমি মনে করি যে হয়তো শেষ পর্যন্ত পিটিআই এর মতন হবে, যে প্রতীক যেহেতু মানে দেয়নি পাকিস্তান সরকার বা নির্বাচন কমিশন, তখন তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াইছিল এবং প্রচুর তারা নির্বাচিত হয়েছে। হয়তো আওয়ামী লীগ ওই লাইনে যাবে, কিন্তু তারপর একটা শঙ্কা যে আমি কোনোভাবেই রিস্ক নেব না, এই কারণে জাতীয় পার্টিকে একেবারে নিষিদ্ধ করে আমি আমার অবস্থানটাকে নিরঙ্কুশ করার হয়তো একটা পরিকল্পনা থাকতে পারে। আমি এখানে একটু আনিস আলমগীর আপনার ব্যাখ্যা বা আপনার বিশ্লেষণও জানতে চাই। এই আসলে তো জাতীয় পার্টি এমন কোনো কর্মসূচি দিচ্ছে না, তাদেরকে এমন রাস্তায় দেখা যাচ্ছে না, তাদের কোনো খবর নেই, খবর হচ্ছে তাদের অফিসে হামলা, এই শিরোনামই বারবার তারা খবর হচ্ছে। এবং জাহাঙ্গীর কবির নানকের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোনালাপ যেটি পরবর্তীতে ফাঁস হয়েছে, সেটি 5ই আগস্টের আগে। সেখানে শেখ হাসিনা জাতীয় পার্টিকে বলছে জিন্দা লাশ, মানে যাদের দোষর হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে, স্বৈরাচারের দোষর হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে, তারাই তাদেরকে জিন্দা লাশ বলছে। সেই জিন্দা লাশ যারা এখন আরো কর্মসূচিবিহীন, তাদের আরো কোনো মানে আগে তখন তো সংসদে 2-1 এমপি ছিল, এখন তাও নাই। এই অবস্থায় একটা দলের পেছনে আপনার কি বিশ্লেষণ, কেন এই জিন্দা লাশের পেছনে এভাবে একদম মানে কোমর বেঁধে নামা? একটাই কারণ, সংসদে বিরোধী দলীয় নেতা কে হবে, বিরোধী দলে কে বসবে। জাতীয় পার্টি যদি ইলেকশন করার ক্ষমতা পায়, তাহলে আমাদের ভোট, অতীতের ভোট হিসাব করে যদি আপনি দেখেন, জাতীয় পার্টি জামাত থেকে সবসময় বেশি পেয়েছে, সব সময় বেশি পেয়েছে। তারা 35 সিট, 32 সিট, 16 সিট, ইভেন খুবই ফালতু ইলেকশন যেটা হলো সেখানেও 10-12টা সিট পেয়েছে। কিন্তু জামাতের কয় সিট? জামাত তো সেটা কোনোদিন পায় না, নিজের নিজের শক্তিতে কোনোদিন পায় না। জাতীয় পার্টি কিন্তু সবসময় এককভাবে তার নিজের নাঙ্গল দিয়ে দাঁড়ায়, নিজের নাঙ্গল দিয়ে দাঁড়িয়ে এগুলো পেয়েছে। তো যে কোনো হিসাবে, যে কোনো অঙ্কে জাতীয় পার্টি আহ জামাত থেকে অনেক বেশি ভোটের অঙ্কে অনেক শক্তিশালী। কিন্তু সাংগঠনিক ভিত্তিতে হয়তো জামাত দাবি করতে পারে আমাদের সাংগঠনিক মজবুত আছে, সাংগঠনিক অ্যাক্টিভিটিস মজবুত আছে, সাংগঠনিক কাঠামো অনেক মজবুত আছে, সেটা আমি নিজেও স্বীকার করি। কিন্তু ভোটের হিসাব আলাদা। সে ভোটের হিসাবে যদি যায়, জামাতে প্রথম প্রশ্নের সম্মুখীন হবে, তোমরা না সেই লোক যারা বাংলাদেশটাকেই চাও নাই, তোমরা না সেই লোক যেটা 71 সালে পাক হানাদার বাহিনী সহায়তা করেছো আল বদর আল শামস দিয়ে, এবং তার জন্য তোমরা এখনো পর্যন্ত অনুতপ্ত না, এখনো পর্যন্ত তোমরা ক্ষমা চাও না, তোমরা তোমাদের দলের একটা রেজুলেশন আনো না যে আমরা 71 সালের ঘটনাবলীর জন্য ক্ষমা প্রার্থী। সেই কারণে অনেকেই তাদেরকে ভোট দিতে পারে না। আমি পার্সোনালি জামাতের অনেক নেতাকে পছন্দ করি, হয়তো তারা এখানে থাকলে আমিও ভোট দিতাম আমার এলাকায়, কিন্তু তারা তো বেসিক জায়গায় নাই। যতদিন তারা বেসিক জায়গায় আসবে না, তখন জনমানুষের ভোট পাবে না। আমার মতো যারা ভালো প্রার্থী দেখে ভোট দেব, যারা দলের কোনো গোলাম দেখে আমার কোনো বিষয় না, তারা কিন্তু তাদেরকে ভোট দেবে না। তো তারা এই জায়গায় মার খেয়ে যাচ্ছে। তো এই মায়ের খাওয়াতে তারা ভেবেছিল যে আচ্ছা ঠিক আছে, আমরা এনসিপি, তারপরে চরমোনাইয়ের দল, আর আরো খুচরা যারা আছে সবগুলোকে নিয়ে, এবি পার্টি নিয়ে আমরা একটা আলাদা জোট করতে পারি। যদিও এবি পার্টি বোধহয় বলছে যে আমরা যাব না। তো সব যদি জোট করে, তাহলে তাদের হয়তো কিছু ভোটের মানে একটা আওয়াজ তোলার সম্ভাবনা আছে। ভোট কতটুকু পাবে সেটা না, একটা আওয়াজ হবে। এই আওয়াজ দিয়ে হয়তো তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে, যদি এই আওয়াজকে সেনাবাহিনী গণ্য করে, সরকার গণ্য করে, তাহলে হয়তো তখন তারা সেকেন্ড পার্টি হইতে পারে, কিংবা উল্টায়ও দিতে পারে। এই উদ্দেশ্যে মানে আমরা আসলে উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছি, জাতীয় পার্টির অফিসে বারবার হামলা কেন? সেটা জাতীয় পার্টির অফিসে হামলা করে কি হবে? জাতীয় পার্টির অফিসে হামলা করে জাতীয় পার্টি নিষিদ্ধ করা যাবে? মানে জাতীয় পার্টি তো হামলার প্রত্যুত্তরে পাল্টা হামলা করছে, এমনও তো কিছু করছে না যে এই অজুহাতে তাকে নিষিদ্ধ করা হবে। আপনাকে তো বলছি, এটাই হচ্ছে যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করা। কারণ জাতীয় পার্টি যদি থেকে যায় এই নির্বাচনে, তাহলে চোখ বন্ধ করে তারাই হবে সেকেন্ড পার্টি। কারণ যারা বিএনপি কে ভোট দেবে না, যারা জামাতকে ভোট দেবে না, তারা কোথায় ভোট দেবে? তাদের তো ভোটের জায়গা থাকতে হবে। প্রশ্ন কিন্তু সেখানে যে মানে উদ্দেশ্য হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, তো নিষিদ্ধ করার জন্য তো সরকারের কাছে বারবার দাবি করতে হবে, জাতীয় পার্টির অফিসে কেন বারবার হামলা?
জাতীয় পার্টিকে আপনি জাতীয় পার্টি তো চুপ ছিল এতদিন, বা জাতীয় পার্টির ব্যাপারে আমরা কোনো কিছু করি নাই। জাতীয় পার্টিকে আমি এখন যে ওরা যে গণশত্রু, এটা মানুষের মধ্যে জাগাতে হবে না? না জাগালে সরকার হঠাৎ করে কেমনি করবে? কিছু একটা ইস্যু তৈরি করতে হবে। ইস্যু তৈরি করার জন্য নূরের দল বা আদার্স কে জামাত ভর করেছে। জামাত কিন্তু এত এত চালাক যে ওরা নিজেরা কিছু করবে না, এরা অন্যদেরকে লাগিয়ে দিবে তোমরা এটা করো। এবং এটা ভাড়াটিয়া দল কতগুলোকে লাগিয়ে দিয়েছে জাতীয় পার্টির বিরুদ্ধে এটা করো। এবং তাদের আরেকটা ক্ষোভ আছে, যেটা বিএনপির উপরও ক্ষোভ থাকতে পারে, যে আমরা এত দিন আন্দোলন করলাম, এই গণ অভ্যুত্থানে আমরা যথেষ্ট একটা ভালো ভূমিকা নিলাম, তো আমরা তোমাদের সাথে আশা করেছিলাম যে তোমরা যখন সরকারে যাবে আমরা বিরোধী দলে বসবো। এখন তোমরা কেন জাতীয় পার্টিকে আনতে চাও? তোমরা জাতীয় পার্টি আসতে চাইলে তোমরা বাধা দিচ্ছ না। কারণ জাতীয় পার্টির ব্যাপারে আপনি খেয়াল করে দেখবেন, বিএনপি এ পর্যন্ত কিন্তু এটা নিন্দা করেছে। এবং বিএনপি এই তিন পার্টি যখন একদিন মিটিং করলো, বিএনপি, জামাত এবং এনসিপি, সেই সময় যখন এই দুইটা দল এনসিপি এবং জামাত জাতীয় পার্টিকে নিষিদ্ধের কথা বলেছিল, বিএনপি কিন্তু বলে নাই। বিএনপি বরং ভিতরে খবর হচ্ছে বিএনপি সেটা সমর্থন করে নাই। তো এই সমস্ত পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে জাতীয় পার্টিকে যদি ব্যান করা যায়, জামাত প্রথমবারের মতো সংসদে বিরোধী দলীয় আসন গ্রহণ করতে পারে। এখন জাতীয় পার্টি এই জন্যই টার্গেট, অন্য কোনো টার্গেট নেই। জি, স্পষ্ট। এখন এই যত ঘটনা ঘটছে, জাতীয় পার্টির অফিসে হামলা বা রাজবাড়ির হামলা বা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, মবের ঘটনা, সবখানেই বিএনপি একটা কথাই বলে যে এগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র। জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছে একটু জানতে চাই, আপনি কি আসলে সব ঘটনাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসাবে দেখেন কিনা, এই মবগুলোকে? আবার প্রধান নির্বাচন কমিশনার সম্প্রতি বলেছেন যে নির্বাচনে মব 300 আসনে ভাগ হয়ে যাবে, ফলে মব খুব সুবিধা করতে পারবে না। এই সাথে সাথে এই বিশ্লেষণটা আপনার কাছে জানতে চাই, এটা কি ঐকিক নিয়মে হবে যে একটি জায়গায় এত মব হলে সেটি 300 আসনে গেলে সেটি ভাগ হয়ে কত মব হবে, এরকম একটা অঙ্কে দাঁড়িয়ে যাবে কি নির্বাচনের সময়, জনাব মোস্তফা ফিরোজ? না, এটা 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 কোনো যুক্তি হলো না। এটা কোনো যুক্তি হইতে পারে না। মবের তো 300 আসনে দরকার নেই তো। 50টা আসনে হইলেই তো আর নির্বাচন থাকে না, এবং সেটা স্প্রেড করে, এবং তখন আর মানে যে নিয়ন্ত্রণটা, সেই নিয়ন্ত্রণটা থাকে না। মূল কথাটা হলো যে আহ, আপনি খেয়াল করেন যে যখনই নাকি রোড ম্যাপ ঘোষণা করা হলো, তারপর থেকে দেখেন কোনো উৎসাহ উদ্দীপনা নেই। উৎসাহ উদ্দীপনা নাই কেন? নাই হলো এই যে কে জিততে পারবে, কার কি অবস্থা সেটা তো সবাই জানে। এটা তো মানে হাতে গোনা অবস্থা। যেহেতু আওয়ামী লীগ নাই, এখন ক্যালকুলেশন করা খুব সহজ হয়ে গেছে। তো এখন যারা, এখন এইভাবে যদি নির্বাচন না থাকে, তো একটা বাস ভালো রমরমা, আমিও ক্ষমতায় আছি, ক্ষমতায় আমার মানে নির্বাচনে আমার জেতার সামর্থ্য নেই, কিন্তু তারপর আমার পদ পদবি আছে, গাড়ি আছে, ফ্ল্যাগ আছে, আমি উড়ে বেড়াতে পারছি। তো যখন নাকি হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাস, প্রতিদিন তো চিন্তা করতেছে আজকে একটা দিন চলে গেল, আজকে 2টা দিন চলে গেল, এইভাবে হিসেব করে দেখতেছে যে তা তো আর ফেব্রুয়ারির পর তো আমি আর কিছুই না। তো এদের মধ্যে একটা অস্থিরতা, সেই অস্থিরতার বহিঃপ্রকাশ ঘটতেছে নানা রকম ইস্যু। আপনি দেখেন, নিশ্চিত থাকেন, জাতীয় পার্টি যদি ব্যান করে, তখন বলবে যে আচ্ছা ইউনুস ইয়ে বাকি আছে না, ইনু বাকি আছে, ওটা ব্যান করো। আচ্ছা ওটার পরে তারপরে মেননটা ব্যান করো, তারপরে গণ আজাদি লীগ ব্যান করো, তারপরে ওই যে তরিকত ফেডারেশন আছে না, ওটা ব্যান করো। এই চলতে থাকবে, এইগুলির কোনো শেষ নেই। এবং একই সঙ্গে ওই যে দেখেন, আজকে এত বড় ঘটনার পর আমরা নিন্দা করছি, পৈশাচিক ঘটনা বলতেছি, কয়টা রাজনৈতিক দল আজকে বিবৃতি দিল? এটা তো প্রতিবাদটা তারা হবে, এটা তো গণমাধ্যমের সংবাদ কর্মী হিসাবে আমাদের দায়িত্বের চেয়ে তাদের দায়িত্বের জায়গাটা অনেক বেশি। তারা প্রতিবাদ করবে, আমরা তাদের ওই প্রতিবাদটাকে তুলে ধরবো। কিন্তু ঘটনাক্রমে আজকে আমাদেরকে প্রতিবাদ করতে হচ্ছে, তারা কিন্তু চুপ আছে। এত বড় বড় রাজনৈতিক দল এত বড় বড় কথা বলে, আজকে তারা বলছে না। এইগুলোকে উস্কানি দেওয়া হচ্ছে। এবং আপনি দেখেন, 1 বছরের মাথায় এসে মোটামুটি কিন্তু আহ, থেমে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এখন মব তৈরি হচ্ছে। এই মব গুলো সবগুলোই হচ্ছে নির্বাচন বিরোধী। এদের নির্বাচন নিয়ে কোনো ইয়ে নেই। এদের হচ্ছে এক ধরনের আরেকটা স্বৈরতন্ত্রের একটা উদ্ভব। তারা আরেকটা বিপ্লব চায়, যে বিপ্লবের মধ্য দিয়ে তারা একটা ভিন্ন ধরনের শাসন কাঠামোর মধ্যে যাইতে চায়, যেখানে নির্বাচন থাকবে না, সেখানে শুধুই মাত্র একটা মানে ওই যে লাস্ট যে নির্বাচনটা ধরছে আমিডামি, ওই আমিডামি নির্বাচন করার পায় তারা। কারণ আপনি জাতীয় পার্টিকেও আপনি অ্যালাউ করবেন না
দলকে নিষিদ্ধ করতে বলতেছেন, তাহলে নির্বাচন কে কে করবে? বিএনপি, জামাত, এনসিপি। তো বিএনপি, জামাত, এনসিপি এই তিনটা দলই তো হাসিনা বিরোধী আন্দোলন করছে। তো এদের মধ্যে আবার কিসের নির্বাচন হয়? এটা তো সব এক শক্তি। মানে এটা তো কোনো নির্বাচনই হবে না তখন নাকি। 14 দল থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, আওয়ামী লীগ থাকবে না। তখন যে নির্বাচন, তখন আমরা এটাকে বলবো যেটা প্রকৃত নির্বাচন? তখন তো আমরা আবার বলবো যে এটা তো দ্বাদশের পরে আবার ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচনটা হলো এটা হচ্ছে আমিরান। কারণ কিন্তু বিএনপি মোস্তফা জামাতের ফিরোজ, নির্বাচন। এখানে একটা বিষয় যে আগে তো সবসময় দেখতাম এই ইনক্লুসিভ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্র খুব, মানে বহির্বিশ্বের প্রেশারের মধ্যে যুক্তরাষ্ট্র খুব চাপ দিত। এখন তাদের আর এই ইনক্লুসিভ শব্দটা তাদের ডিকশনারি থেকে একরকম উধাও হয়ে গেল। বরং জাতিসংঘ বলছে ইনক্লুসিভ মানে, মানে শেখ হাসিনা যে ব্যাখ্যাটা দিতেন যে ইনক্লুসিভ মানে আসলে রাজনৈতিক দলগুলো না, জনগণ অংশগ্রহণ করলে সেটা ইনক্লুসিভ হয়ে যায়। শেখ হাসিনা এমন একটা ব্যাখ্যা দিতেন, এখন এই ব্যাখ্যাটা দিচ্ছে জাতিসংঘ। এরকম মানে উল্টে গেল কেন? না, উল্টে যায়নি। আমার ধারণা যে সময় আছে, এটা তারা বলবে, অবশ্যই বলবে। আমি আমি বিশ্বাস করি। আরেকটা হইতে পারে যে এটা এখন বিশ্বব্যাপী যে আমেরিকায় তো এটা লিড করে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আসার কারণে তারা তো অলরেডি সব রাষ্ট্রদূতদেরকে বলছে যে তোমরা লোকাল নির্বাচন নিয়ে কোনো কথা বলবা না, নির্বাচন কথা বলবা না। নির্বাচন নিয়ে যদি কথা বলতে হয় আমরা মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে যখন বলবো তখন তোমরা বলবো। ফলে এই জিনিসটা এখন মানে সংকুচিত হয়ে গেছে। এখন ওই যেভাবে পিটার ডি হাস যেভাবে দৌড়ঝাঁপ করতো বলতো, আহ, তাদের পররাষ্ট্র দপ্তর যেভাবে বলতো, এখন কিন্তু বলছে না। কিন্তু আমার ধারণা যে বলবে যখন নাকি নির্বাচনের বিষয়টা একটু ঘনীভূত হবে, তখন কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলবে। এবং বলবে না যে এটা আমার মনে হয় না। ফলে তখন আর বলে আরো কি হবে যদি দলগুলো নিষিদ্ধ হয়ে যায় বা স্থগিত হয়ে যায়? এই অবস্থা যদি দাঁড়িয়েই যায় তখন মানে ওই নির্বাচনের ঠিক আগে আগে বলে আসলে লাভ কি হবে? এখনই তো নির্বাচনের জন্য গোছানোর সময়, তাই নয় কি? না, নিষিদ্ধ মানে কি? আপনার কার্যক্রম নিষিদ্ধ মানে তো এই না যে এক দল নিষিদ্ধ হয়ে গেল, তা তো না। কার্যক্রমটা নিষিদ্ধ, দল তো আর নিষিদ্ধ হয় না। নিবন্ধন তো স্থগিত এবং হয়ে দল আছে। দল নিষিদ্ধের সিদ্ধান্তটাকে সমর্থন করে না বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তো এটাও তো মানে কেন বলে না? এটাও তো তারা একটা আন্তর্জাতিক রাজনীতিটা চিন্তা করে যে ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেড হবে না। কোন দলকে যদি নিষিদ্ধ করা হয় তখন সেখানে নির্বাচন হয়, তো সেই নির্বাচনটা যে গণতান্ত্রিক নির্বাচন না, এটা বিএনপি ভালো করে বোঝে। হুম। এই কারণে কিন্তু তারা দল জি। নিষিদ্ধের কথা জি। বলছে না। এবং সরকারও কিন্তু একটু চাপের মুখে সে একটু বলছে যে বিচার পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু একদম নির্বাচন পর্যন্ত নিষিদ্ধ রাখাটা এটা যথেষ্ট টাফ হবে। চেষ্টা হবে হয়তো নানান শক্তি বিচার গুলো। পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ রাখাটাই তো একটা মানে, বিচার তো আর আজকালকের মতো হয়ে যাবে না। যদিও পাবলিক প্রসিকিউটর বলছেন তড়িঘড়ি না, করে এখানে ত্রুটিপূর্ণ হলেও এখানে একটা তড়িঘড়ি করে সহবিরোধিতা করা আছে, হচ্ছে। সহবিরোধিতা আছে। কিন্তু ফাইনালি আপনি যেটা বলছেন যে ওরা এখনো কেন বলছে না আহ, আগে যেভাবে বলতো, সেই একটা যেহেতু পট পরিবর্তন হয়েছে, একটা বড় রাজনৈতিক আহ, পরিবর্তনের কারণে ইন্টারিম গভর্নমেন্টকে হয়তো এই মুহূর্তে তারা বলছে না। কিন্তু যখন নাকি ফাইনালি আসবে বিষয়গুলো, তখন আমার ধারণা বলবে। আর আমি তাহলে আমার একদম এটা এক লাইনে যদি বলেন, তাহলে কি আপনার মনে হয় যে সামনের নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই থাকতে পারবে? আওয়ামী লীগ আমার ধারণা যে নিজে থেকে হয়তো নির্বাচনে শেষ পর্যন্ত আসবে না, মানে আসার মতো সেই স্কোপটাই পাবে না। তো সেই কারণে তারা হয়তো স্বতন্ত্র হিসেবে দাঁড়াবে জাতীয় বিভিন্ন পার্টি জায়গায়। জাতীয় পার্টি অবশ্যই নির্বাচন করবে। নির্বাচনে থাকতে স্পষ্ট। একই প্রশ্ন আমি আনিস আলমগীর আপনার কাছে, যে জাতীয় পার্টি আওয়ামী লীগ সামনে নির্বাচনে থাকতে পারবে? পরিস্থিতির এমন হবে মার্কিন দূতাবাস বা মার্কিনেরা আগে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতে এখন বলছে না কেন? সম্প্রতি ফরহাদ মাজার, মানে কয়েকটা বিষয় মিলিয়ে দিয়ে আপনি একবারে উত্তরটা বলেন আপনার, বলেন যে কদিন আগে ফরহাদ মাজারের একটা বক্তব্য দেখছিলাম, তিনি বলছেন যে এখন বাংলাদেশ পরিচালিত হয় বনানী মার্কিন দূতাবাস থেকে। আপনার মন্তব্য? আমি তার মন্তব্যে জবাব দেওয়ার আগে আরেকটা কথা বলি আপনাকে, যেটা আমি আগে যোগ করিনি। এটা উদ্বেগের বিষয়, যেটা বর্তমান সরকারের আমলে আইন তো পাচ্ছেই না। মানে উকিল নিতে সমস্যা, যার যার উকিল নিয়োগ করতে পারছে না। যথাযথ উকিল নিয়োগ করলে তাদেরকে মবের ভয় আছে। এটা তো গেলই, আর জেলখানায় যারা আছে তারাও মব আতঙ্কে আছে। জেলখানাতে বিচার বিচার চলছে, এরকম লোকদেরকে লীগের লোক বলে হামলা করা হচ্ছে পুলিশ, যা বিএনপি এবং জামাত, এবং সেখানেও চাঁদাবাজি হচ্ছে।
এটা জেল খাটছে ওরকম লোকেরাই বলছে। হুম। বিশেষ করে আমি একটা ঘটনার কথা বলি আপনাকে, আবরার হত্যা মামলার আসামি। আবরার হত্যা মামলার আসামি আপনি যদি খেয়াল করে দেখেন, শিবির বলে পরিচিত যে আসামি ছিল তাকে 5 আগস্টেই ওই ইয়ের মধ্যেই হাওয়া করে দিয়েছে, এই যে জেলখানা থেকে হাওয়া করে দিয়েছে, তাকে নিয়ে এসছে। বাকি যেগুলো লীগ বলে পরিচিত তারা আছে, তাদের আত্মীয় স্বজনদের বিভিন্ন জায়গায় মব লাগিয়ে দেওয়া হচ্ছে। আর তারা যে ভিতরে আছে তারা চাঁদা দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে, পুলিশ সহ অন্যদের। আমি মনে করি প্রশাসনের এই বিষয়টা দেখা উচিত, এবং অন্যান্য যারা আসামি যাচ্ছে, যারা ভিন্ন দলের, তাদের থেকে পুলিশ চাঁদাবাজি করছে এবং বিএনপি এবং জামাত চাঁদাবাজি করছে। তো যেখানে আদালত নিরাপদ না, জেলখানা নিরাপদ না, রাস্তাঘাট নিরাপদ না, তা আপনি চিন্তা করে দেখেন আমরা কোন জাহান্নামের মধ্যে আছি। জাহান্নাম এটা থেকে তো মানে আহ মানে উত্তরণের জন্য যে কোনো ভাবেই একটা নির্বাচন এখন জরুরি হয়ে গেছে। আপনি সেখানে যদি চান যে বিএনপি এই আওয়ামী লীগ আসবে কিনা, আওয়ামী লীগ আসবে কিনা মানুষ সেটা মাথা ঘামাচ্ছে না আর। মানুষ চায় যে বাবা একটা ইলেকশন দিয়ে যাও। এই জাহান্নামই আমরা আর দেখতে পাচ্ছি না। এত এত অনাচার মানুষ সহ্য করতে পারছে না। জাতীয় পার্টি আসবে সেটাও ধরা যায়, কারণ জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি থাকবে কি থাকবে না সেটা আবার নির্ভর করছে বিএনপির উপর। বিএনপি কি চায় 24-এর গণহত্যায় যে দল অভিযুক্ত আওয়ামী লীগ, তাদের সহযোগীকে তারা বিরোধী দলে বসাবে, নাকি 71-এর গণহত্যার সহযোগী যে দলটা এই জামাতে ইসলামী, তাদেরকে তারা বিরোধী দলে বসাবে? এই দুইটা চয়েসের মধ্যে বিএনপি আসলে কাকে চায় সেটার উপর নির্ভর করছে। না, এর এখন আগে তো বিএনপি তারা যদি চায়, মানে 71-এ যারা সহযোগী বা যাদের কথা আপনি ইঙ্গিত করছেন তাদেরকে বসিয়েছে সরকারে। সেটা তো তারা সরকারের অংশীদার ছিল, তারা সরকার গঠনের জন্য তাদের লেগেছিল, নিয়েছিল, একসঙ্গে যুগপৎ আন্দোলন করেছে। এখন তার তাদের পার্টি থাকছে না, এখন তো অলরেডি জামাত ডিক্লেয়ার করেছে আমরা বিরোধী দলে বিরোধী জোট করছি, যেটা নিয়ে বিএনপি থাকবে না। তো সেখানে তো এটা স্পষ্ট যে তারা তাদের মতোই রাজনীতি করছে, এবং সেই জায়গায় যা বিএনপির যে ক্ষমতায় যাবে সেটা তো অনেকটা স্পষ্ট। কারণ খালি ফিল্ডে তো আপনিও গোল দেবেন, এখানে তো গোল দেওয়ার কেউ নাই। আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে আপনি ইলেকশনে করতে দিচ্ছেন না। আপনি বেআইনি ভাবে আপনি নির্বাহী আদেশ দিয়ে আপনি তাকে ব্যান করে রেখেছেন, যার কোনো ইয়ে নাই, যার কোনো আইনগত ভিত্তি নেই। এখন আইন আদালত সবকিছু যখন নিজেদের ইয়েতে মুষ্টিতে আছে, তখন যা ইচ্ছা তা করা যেতে পারে। তো সেই জায়গায় এই ইলেকশনে কি আসবে না আসবে আমার কাছে এটা এখন ইম্মেটেরিয়াল মনে হচ্ছে। যেটা সবচেয়ে বেশি জরুরি, ডক্টর ইউনূস একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে যাক। আমি ব্যক্তিগতভাবে অবশ্যই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলবো, বারবার বলবো, এবং প্রত্যেক দিন বলে আসছি, ডে ওয়ান থেকে বলে আসছি। শেষ যেদিন প্রসঙ্গে যাই, আওয়ামী, আনিস আলমগীর, আপনার হ্যাঁ, কাছে এবং প্রসঙ্গটা শেষের দিকে, মানে নির্বাচনের আগায় আসছে যখন সময়টা, তখন আমরা আজকে জানতে পারছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ তিনি বলছেন যে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। আমরা এতদিন শুনেছি বিএনপি নেতাদের সাথে যখন কথা বলতাম তারা বলতেন যে বাংলাদেশের নিরাপত্তা, ফিরতে তার নিরাপত্তা সংখ্যার ব্যাপারটা আছে। এখন কি তাহলে সেটা নাই? কি পরিস্থিতির পরিবর্তন হলো যে কয়েক সপ্তাহের মধ্যে, বা কি পরিস্থিতির পরিবর্তন হবে যে তিনি আসলে কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন? উনি কখন আসবেন সেটা আমি জানি না। ডক্টর জাহিদ যদি একটা দিয়ে থাকেন সেটা তার নেতা কর্মীদেরকে আশ্বস্ত করার জন্য বলতে পারেন। কারণ তারেক জিয়া কেন দেশে আসেন না সেটা তার দলে এবং বিরোধী দলে প্রশ্নের সম্মুখীন। এত বিজয়ের পরেও উনি কেন আসবেন না? ওনার যদি এত ভয় থাকে তাহলে এত বছর ধরে ওনার নেতা কর্মীরা কিভাবে তাহলে এই দেশে দিনাতিপাত করেছিল, ওনার সেটা উপলব্ধি করা উচিত। তো এই প্রেক্ষিতে উনি যদি আসতে চান আসেন, আমরা তো এটাকে ওয়েলকাম করছি। তবে এর মধ্যে আসবেন না পরে আসবেন সেটা তো আহ, উনারাই শুধু বলতে পারেন, কিংবা তারেক জিয়ার ঘনিষ্ঠ বা তারেক জিয়া নিজেই বলতে পারেন। উনি তো, আমরা আরেকজনের কথাই শুনবো কেন? তারেক জিয়া নিজে তো বলতে পারেন আমি এত তারিখে আসবো। শুনছি যে উনি আহ তফসিল ঘোষণা করলে চলে আসবেন। আসতে ভালো, তাতে তো রাজনীতি পরিপূর্ণতা পায় এবং এনার্কি যেগুলো চলছে সেগুলো কমে। আপনি তার নিরাপত্তা নিয়ে যে কথা বলছিলেন, তার নিরাপত্তা হুমকির পুরো বিষয়টা ছিল রাজনৈতিক। তাকে গোয়েন্দা গোয়েন্দা রিপোর্টে তাকে বলা হয়েছে তার জীবন বিপন্ন। আবার ডক্টর ইউনূস তার সাথে বৈঠক করে এসেছেন, সেফ এক্সিট কিভাবে পাবেন, ক্ষমতা দিয়ে কিভাবে যাবেন, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন ওই নিরাপত্তা উঠে গেছে, যে এখন ওনার জন্য ভালো এবং উনি কেন আসেন না। এগুলো হচ্ছে বাংলাদেশের রাজনীতির খেলা, নেপথ্যে খেলা এগুলা। উনি নিরাপদে আসতে পারবেন, উনাকে কে কি করবে? সরকার যদি মনে করে যে উনার নিরাপত্তার সংকট আছে, তাহলে উনাকে স্পেশাল ইয়ে দেওয়া উচিত, হুম। নিরাপত্তা দেওয়া উচিত।
আমেরিকা সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে যারা ইলেকশন করে তাদেরকে তো এরকম গার্ড দেওয়া হয়। তো ওনাকেও দেওয়া হোক। উনি তো প্রজেক্ট করছেন যে ওনার দলই ক্ষমতা আসবে। তো জি ওনার দলই যদি ক্ষমতা আসে তাহলে ওনার নিরাপত্তাটা তো এখানে অনেক ইম্পর্টেন্ট বিষয়। জি, মুস্তাফিরুজ, আপনার কাছে এই বিষয়ে একটু শুনি। তারেক রহমান ফিরছেন কয়েক সপ্তাহে। আমার মনে হয় যে এই সপ্তাহে চলতি মাসেই মানে উনি ফিরবেন। এর আগে যে আভাস ইঙ্গিত পাওয়া গেছে তাতে আহ, এই মাসের মধ্যেই যে কোনো একটা দিন হয়তো তিনি চলে আসবেন। আর সম্ভবত দেরি করবেন না, কারণ যত দেরি করবেন উনি তো নিজেও বোঝেন যে চ্যালেঞ্জটা বাড়তে থাকবে। মানে দুইটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে দল অগাছল অবস্থায় আছে, প্রচুর বিদ্রোহী ক্যান্ডিডেট, সেগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে অনেক আসন হাতছাড়া হবে, এই একটা শঙ্কা আছে। আর একটা হলো এই যে অনেকগুলো রাজনৈতিক চ্যালেঞ্জ, যে পিআর সিস্টেম, এটা সেটা নানা রকম, যে একটার পর একটা উনি নিজে থাকলে যেইভাবে শক্তভাবে ফেস করতে পারবেন বা সবাইকে ঐক্যবদ্ধ করতে পারবেন, এটা মানে আহ, মানে দূরে থেকে পারবেন না। ফলে আমার মনে হয় যে মানে পরিস্থিতি হয়তো ঠেলে দিচ্ছে যে এই চলতি মাসের মধ্যেই তিনি হয়তো আসবেন শেষের দিকে। এই জন্য ওই কয়েক সপ্তাহ কথা বলছে আর কি। তো আমার ধারণা যে এই সপ্তাহে আসবেন, এবং আসাটা খুবই দরকার। কারণ আহ, মানে নির্বাচন নিয়ে কিন্তু আমরা যতই বলি না কেন, একটা অনিশ্চয়তা কিন্তু আছে। আচ্ছা, অনেকেই একটা কিন্তু এখনো প্রসঙ্গ বুঝতে আমার পারেনি। একটু মনে পড়লো, যেটাও একটু যোগ করি। কারণ উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যে যারা ডিসেম্বরে নির্বাচন চাইতো তারাই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা চায় আওয়ামী লীগের পুনর্বাসন, নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। কাদের কথা বলছেন মোস্তাফিজ, বুঝতে আমি পারলাম এটা নিজেও আসলে কনফিউজড। এটা ডিসেম্বরে তো নির্বাচন চেয়েছিল আহ, প্রধানত বিএনপি। তো বিএনপি চায় না মানে কেন? বিএনপি তো সে নেগোসিয়েশন করে, তারা তো একটা আহ, যে ঐক্যবদ্ধ ভাবে তারা লন্ডনে সেটা নেগোসিয়েশন করি তো বললো ফেব্রুয়ারি মাসে মেনে নিল। তো আর কে? মানে না, জামাত তিনটা ডেট দিছে: ডিসেম্বর, জুলাই এবং জুন। তো আপনারা এটা কি আপনারা জামাতের ভুল কথা কিনা? বুঝছেন। কি। হ্যাঁ, আপনারা আমি ভুল একটু যুক্ত জায়গায় করতে চাই। জি, বলেন। আপনারা ভুল জায়গায় গেছেন। সে সেনাবাহিনীর প্রধানকে মিন করছে। সেনাপ্রধান বলেছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। এখন সে মনে করছে যে এই গন্ডগোলগুলো যে লাগছে, সেনাবাহিনী এখানে নিষ্ক্রিয় রয়ে গেছে, এখানে তৃতীয় শক্তি আসবে, নির্বাচন তখন আবার পেছাবে। এবং কেয়ারটেকার গভর্নমেন্টে যে কথাটা আসছে, কেয়ারটেকার গভর্নমেন্ট যদি সত্যিকার অর্থে আদালত থেকে পাশ হয়ে যায়, তখন তো এই সরকারের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আসবে। তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি সাংবিধানিক হয়ে যায়, তখন কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে তো নির্বাচন হবে। ওই নির্বাচন হলে তখন তারা কখন ইলেকশন দেবে? তখনও তো তাদের টাইম ফ্রেম অনুযায়ী ইলেকশন হবে। এই সমস্ত কথাবার্তা বলছে, ওইসব গুলোকে মিন করে, তারা বিএনপি কে তার মানে মিন করছে। সেনাবাহিনী বা সেনা প্রধান নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন বলে তিনি দাবি করছেন বলে আপনি মনে করেন? আভাস দিচ্ছে। কারণ ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা উঠছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উঠছে, এই জন্যই। কারণ ডেডলাইন একটা ব্যক্তি স্পষ্ট করে বলেছে, সেটা হচ্ছে সেনাপ্রধান, যে ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন চাই এবং আমি আমার সেনা সদস্যদেরকে ব্যারাকে নিয়ে যেতে চাই। এখানে অন্য কোনো ব্যক্তির কোনো বিষয় না। আর বিএনপি তো প্রশ্নই আসে না যে বিএনপি নির্বাচন পেছাবে, এটা তো পাগলও বিশ্বাস করবে না। জি, একদম শেষ মন্তব্য মুস্তাফিজ। আহ, আমি আমি আসলে একটু কনফিউজ আর কি। সেনা প্রধানকে এটা হইতেও পারে, কারণ এই এরকম ধরনের তারা নানা রকম মানে আভাস ইঙ্গিত দিচ্ছে। কেন জাতীয় পার্টি ইস্যুটা আসলো, সবগুলি কেমন জানি একটা ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। এই ধোঁয়াশাটা তো হওয়ার কথা না। সরকারের মধ্যে আর একটা সরকার, তারাই বলতেছে যে এই দায়টা সরকারকে নিতে হবে, নুনের উপর। এটা অদ্ভুত কথা। মানে এই যা আমরা কখনো শুনি না, যে সরকারের ভিতরে থেকে সরকারের বিরোধিতা করেও বক্তব্য রাখা যায়, আবার তিনি সরকারও আছে। এই জন্য আমি বলছি যে আসলে আমরা তো মানে গণহারে আমরা হয়তো বলতে পারি যে সবকিছু ইউনুস দায়ী। এই যে তার এই যে ব্যর্থতা গুলো, এই কারণ হলো এই যে তার কোনো উইং নেই, তার নিজস্ব কোনো সেট আপ নেই। না থাকার কারণে সরকারের দুর্বলতা যত প্রকাশ পাচ্ছে, তত এই ধরনের বেহিসেবি কথাবার্তা গুলো হচ্ছে। যে আনিস আলম যেটা বলছে, এটা যদি হয়, এটা তো একটা মারাত্মক। এটা সরকারের ভিতরে এটা থেকে এটা এটা এইভাবে কেন নয়? আপনি দেখেন, গত কয়দিন থেকে তো বলছিল যে নূরের দল ইয়ে চায়,
জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাচ্ছে এই জন্যই যে জাতীয় পার্টির উপর সেনাপ্রধান চেয়েছিল ইনক্লুসিভ ইলেকশন। সেনাপ্রধান আগে বলেছিলেন যে বিএনপি আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করবে, এখন সেখানে যখন ব্যর্থ হয়েছে তখন প্ল্যান বি তে জাতীয় পার্টিকে নিয়ে করতে চাচ্ছে। এখন জাতীয় পার্টিকে যদি করতে চায় জাতীয়, এবং আরো যদি আওয়ামী লীগকেও যদি নিয়ে আসতে চায় ইনক্লুসিভ ইলেকশনের প্রশ্নে, যদি কেয়ারটেকার গভর্নমেন্ট যদি নতুন করে ইনস্টল হয়, তাহলে তো সেখানে তারা বলতে পারে আওয়ামী লীগকেও আমরা ইলেকশনে চাই, কারণ 90-এরও পতিত সরকার যারা ছিল তারাও ইলেকশন করেছে, তাহলে 2024-এর পতিত সরকার কেন পারবে না? তো এই সমস্ত হিসাব মিলিয়ে তারা সরকারকে এই এই যে, ওই এইদিকে ইঙ্গিত করছে। জি হুম, জি, এটা এরকম এটা হইতে পারে। এগুলি আসলে যত মানে যারা নির্বাচিত হওয়ার ক্ষমতা নেই তাদের এই ধরনের নানা রকম ইকুয়েশন, নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে তারা সামনে টিকে থাকার চেষ্টা করে, জি এটাই দেখা যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখা যাক এইসব তত্ত্বের প্রভাব আসলে সামনে নির্বাচনেও কেমনটা পড়ে, নিশ্চয়ই সেটা নিয়ে আমরা সামনের দিকে কথা বলতেই থাকবো। ধন্যবাদ মোস্তফা ফিরোজ, অনেক ধন্যবাদ আনিস আলমগীর, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। IBTV USA এর নিয়মিত আয়োজন রাজনীতির এপিটুপির থেকে।